আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। ঈদ জামাতের নিরাপত্তায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে বাড়তি নিরাপত্তা। দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ উল আজহা। আপনাদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাস ট্রেন লঞ্চে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ। স্বস্তির যাত্রায় যাত্রীদের সন্তোষ। বৈশ্বিক উষ্ণতার কারণে দেশে ছড়িয়ে পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার। সময়মতো হাসপাতালে না যাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। এবং টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের সঙ্গে লড়বে বাংলাদেশ। জয় দিয়ে সুপার 8 নিশ্চিতের লক্ষ্য টাইগারদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ সহ অন্যান্য ঈদগাহ। আনন্দ বার্তা ছড়িয়ে দিতে সাজানো হয়েছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান। নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ উৎসব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাথা চাড়া দিয়ে ওঠা সাইবার সন্ত্রাসীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এখানে নামাজ পড়বেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কয়েক হাজার সাধারণ মানুষ। বরাবরের মতো জাতীয় ঈদগাহ এর নিরাপত্তা নিশ্চিতে বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও সব প্রস্তুতি শেষ। এখানে একাধিক ঈদ জামাত হবে। জেলা উপজেলা সহ দেশ জুড়ে ঈদের জামাতের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক বলেছেন, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ সহ বড় বড় জামাতে বিশেষ নিরাপত্তা থাকবে। শোলাকিয়া অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সোশ্যাল মিডিয়া, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, মিথ্যা গুজব এই সমস্ত তথ্য ছড়ানোর অপচেষ্টা করা হয়। সেই ক্ষেত্রে আমরা সাইবার ওয়ার্ল্ডে আমাদের সাইবার পেট্রোল কাজ করছে। ঈদ ঘিরে নিরাপত্তার সার্বিক দিক নিয়ে আলাদা ব্রিফিং করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। ঈদ ঘিরে উচ্ছ্বসিত নগরবাসী। বছরে একবার আসে তো কোরবানি, সেই হিসেবে বেশ ভালোই লাগে। ঈদ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে। ঈদ মোবারক লেখা রঙিন ও আরবি হরফ খচিত পতাকা লাগানো হয়েছে নগরীর বিভিন্ন রাস্তায়। ঈদের জামাতের জন্য প্রস্তুত সবগুলো মসজিদ এবং ঈদগাহ। যারা নামাজ পড়তে যাবেন তারা বলছেন বড় ধরনের যানজট না থাকায় খুব নির্বিঘ্নেই সবাই নামাজে যেতে পারবেন। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দীর্ঘ ছুটির কারণে ঢাকা অনেকটাই ফাঁকা। এ কারণে ঢাকার এখানে সেখানে উকি দিচ্ছে ঢাকার নিজস্ব রূপ আর সৌন্দর্য। যারা এই নগরে এবার ঈদে থাকছেন তারা নয়ন জুড়িয়ে দেখবেন ঢাকার এই সৌন্দর্য। ঢাকার হাতিরঝিল থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ঈদুল আজহা সবার জীবনে যেন অনাবিল আনন্দ, সুখ ও শান্তি বয়ে নিয়ে আসে সে প্রত্যাশার কথা জানান। দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক চিঠিতে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি উল্লেখ করেন, ঈদ উৎসব ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। চিঠিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় হবে ঈদুল আজহার প্রধান জামাত। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত হবে সকাল 7টায় এবং শেষ জামাত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে বেলা 11:31। এছাড়াও ঢাকার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার বিশেষ জামাত। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং শেষ জামাত হবে 10:45। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:15 এবং দ্বিতীয় জামাত হবে 11:31। সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পিএনটি কলোনি জামা মসজিদ, তাহেরিয়া জামা মসজিদ, লক্ষ্মীবাজারস্থ মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামা মসজিদ। সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে বারিধারা জামা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, গুলশান সোসাইটি জামা মসজিদ, মালিবাগ বায়তুল আমান জামা মসজিদ, মালিবাগ জামিয়া শরিয়া জামা মসজিদ, গাউসুল আজম রেলওয়ে জামা মসজিদ, সলিমুল্লাহ হল মসজিদ, পূর্ব হাজিপাড়া জামা মসজিদ, খিলগাঁও পল্লিমা সংসদ ময়দান, লক্ষ্মীবাজার নুরানি জামা মসজিদ, আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বাইতুন নূর জামা মসজিদ। সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে। প্রথম জামাত হবে সকাল 6টায়, দ্বিতীয় জামাত হবে সকাল 7:30 এবং তৃতীয় জামাত হবে সকাল 9টায়। শহীদ পার্ক মোহাম্মদপুর টাউন হল কেন্দ্রীয় জামা মসজিদে প্রথম জামাত সকাল 7টায় এবং দ্বিতীয় জামাত 8:15। সুপ্রিম কোর্ট মাজার মসজিদে প্রথম জামাত সকাল 8:30 ও দ্বিতীয় জামাত 9:30। নিকেতন সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায় এবং তৃতীয় জামাত সকাল 9টায়। মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামা মসজিদে প্রথম জামাত সকাল 7টা, দ্বিতীয় জামাত 8টা এবং শেষ জামাত 9:45। উত্তরার মসজিদ আল মাগফিরায় ঈদের জামাত হবে সকাল 6:30, 7:30 এবং 8:30। যাত্রাবাড়ির মাতোয়াইল দরবারে মোজাদ্দিদিয়ায় সকাল 7:30 ও সকাল 8:15। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের প্রথম জামাত হবে সকাল 8টা এবং দ্বিতীয় জামাত 9টায়। দক্ষিণ কমলাপুরে অবস্থিত বাবে মদিনা দেওয়ানবাগ দরবার শরীফে ঈদের প্রথম জামাত হবে সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল 10টায়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ঈদযাত্রার শেষ সময়েও ট্রেন, বাস, লঞ্চে বাড়ি ফিরছে মানুষ। কিছু ট্রেন দেরিতে ছাড়লেও বেশিরভাগই ছেড়ে গেছে সময় মেনে। ক্ষেত্র বিশেষে কিছু বাড়তি ভাড়া গুনতে হলেও বাসে রাজধানী ছেড়েছেন নগরবাসীর অনেকে। ঈদের আগের দিন হলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে খুব বেশি ভিড় ছিল না। এবার অনেকটা স্বস্তি নিয়ে ঈদযাত্রা করেছেন রাজধানীবাসী। পরাগ আসিমের রিপোর্ট। ঈদ ঘিরে গত কয়েকদিন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 70টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। শেষ দিনেও সকাল থেকে ঈদে বাড়িমুখী মানুষের ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনে। বেশিরভাগ ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ায় স্টেশনে অপেক্ষমান যাত্রী ছিল তুলনামূলক কম। এখন চাঁপাইনবাবগঞ্জ যাব আমরা।
বনলতা। ও ওখানে কে আছে ওখানে? এই নানু নানি দাদু দাদি সবাই। আমাদের হলো 1টা 30-এর ট্রেন বনলতায়। আগে আসি রাস্তায় জ্যাম পড়বে মনে হয় এইভাবে চলে এসছে। বাড়ি যেতে হয়, সবাই কোরবানি ঈদ একসাথে করব, ভাই বোন সবার সাথে তো দেখা হয় না, তো ঈদ পারপাসে সবার সাথে দেখা হয়, ফ্রেন্ডরা থাকে ওইখানে, এই যাওয়া একটু আনন্দ ফুর্তি করা। ভালো লাগছে। আজকে মোটামুটি ভিড় সেরকম একটা নেই। আমি ভেবেছিলাম হয়তো যেতে পারবো কিনা, বাট মনে হচ্ছে নর্মালি আছে ব্যাপারটা। তবে উত্তরবঙ্গগামী রাজশাহী কমিউটার ও লালমনি এক্সপ্রেস 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে স্টেশন ছেড়েছে। রেল কর্তৃপক্ষ বলেছে ঈদযাত্রায় এটি স্বাভাবিক। সকাল থেকে চাপটা একটু কম লক্ষ্য করা গিয়েছে অন্য দিনের তুলনায়। আপনি জানেন যে 2 দিন আগামীকালকে ঈদুল আজহা পালিত হবে, সেহেতু হয়তো বা অনেকে আগেই তাদের নিজ গন্তব্যে পৌঁছেছেন। গত ঈদ উল ফিতরের মতো এবারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন কোনো রকম যুক্তি ঝামেলা ছাড়া, এবং আপনারা জানেন শিডিউল বিপর্যয় এবং বিলম্ব ছাড়া তারা যাদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। রোববার রাতের বেলায়ও বাসে রাজধানী ছেড়েছে মানুষ। তবে ঈদের আগের দিন হিসেবে লঞ্চে ভিড় অনেকটাই কম। সদরঘাট থেকে অনেকটা স্বাচ্ছন্দ্যেই যাত্রা করতে পেরেছেন নগরবাসী। ডেকে বসেও খুশি অনেকেই। না যাওয়ার মনে করেন বেশি একটা অসুবিধা না, কারণ জামজটটা গেছে কালকে গেছে গা, আজকে একটু জামজটটা কম আছে। কষ্ট হলে কারণ আনন্দ লাগতেছে, কারণ দেশে দিছি তো ওই জন্য। আমাদের নানুর সাথে আরামে আছি, কষ্ট নাই। বাবা মা আছে বাড়িতে কোরবান দিতেছি, বিদায় যাইতে আছি। ভালোই আছি, সবার কষ্ট লাগবো কা? কোনো অসুবিধা নাই যে না। ঈদ উপলক্ষে বাড়িতে যাইতেছি, সবার সাথে দেখা হবে, কেমন ভালো লাগতেছে। গরম লাগতেছে, এটাই সমস্যা আর কি বেশি। লঞ্চে বাড়তি যাত্রী হয়ে এবার কেউ যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। ঝক্কি ঝামেলা, রাস্তাঘাটের বিড়ম্বনা কিছুই আটকাতে পারছে না ঈদযাত্রা মানুষদের। সেই টানে তাদের যেতেই হবে। যেখানে পোতা রয়েছে তার নারী, বাধা রয়েছে তার শিকড়। পরাগ আজিম, চ্যানেল আই, সদরঘাট, ঢাকা। ঈদের আগের দিন শেষ সময়ে এসে পুরো জমে ওঠে কোরবানির পশুর হাট। দরদাম নিয়ে ক্রেতাদের আছে মিশ্র প্রতিক্রিয়া। স্থায়ী হাটে পর্যাপ্ত পশু থাকলেও অস্থায়ী হাটগুলোতে গরুর সংখ্যা অনেকটাই কমে গেছে। শাকের আদনানের রিপোর্ট। কোরবানি ঈদের আগের দিনও রাজধানীর স্থায়ী হাট গাবতলীতে পশু নিয়ে আসেন ব্যাপারীরা। দরদাম করে পছন্দের পশু কিনে বাড়ি ফেরেন ক্রেতারা। 1,60,000 চাইছে 2,20,000, নিল 3,20,000। চাইছিল কত? এটা চাইছিল 6 লাখ টাকা, চেয়েছিল হচ্ছে গিয়ে 7.5 লক্ষ টাকা, আমরা নিয়েছি 4,30,000 টাকা। এই হাটে 25 লাখ টাকার বীর বাহাদুর গরু ক্রেতাদের নজর কেড়েছে। ক্রেতা আকর্ষণ করেছে দুষ্টু নামে 1.5 লাখ টাকার এই খাসি। রাজবাড়ি থেকে নিয়ে আসছে, 1.5 লাখ বলছি, একটু কম বলতেছে আর কি। জামালপুর থেকে 25 লক্ষ, 7-8 এরকম। কচু ক্ষেতের হাটে পর্যাপ্ত পশু চোখে পড়ে। পাইকাররাও তারা চিন্তা করতেছে যে শেষ দিন গরু কমে যাবে, ক্রেতা বেশি হবে, আমরা বেশি দামে বেচবো, এই মানে চিন্তা ভাবনা নিয়েই ক্রেতা এবং বিক্রেতাদের গরুর হাটের বেচা কিনা চলছে। তবে তেজগাঁওয়ের হাটে গরু অনেকটাই কম। দাম চাওয়া ছিল 18 লক্ষ টাকা, কিন্তু 8 লক্ষ টাকা বলেছিল। আমাদের দেশীয় খামারের উৎপাদিত গরু দিয়েই এবারে আমাদের কোরবান মোটামুটি শেষ হবে। আমাদের হাটটা খুবই শুকনা, খুবই পয় পরিষ্কার, যে ক্রেতা ভাইরা স্বচ্ছন্দ মতো গরু কিনে নিয়ে গেছে। ইনশাআল্লাহ এই বছর আমাদের বাম্পার, মোটামুটি এই হাটে আর গরু নাই। পছন্দের পশুকে সাজানোর পাশাপাশি সুন্দর পরিবেশে রেখেছেন অনেকেই। কুরবানি দেওয়ার জন্য যে পশুগুলো ক্রয় করে নিয়ে এসেছে, সেই পশুগুলো সংরক্ষণের জন্যই মূলত এই ব্যবস্থা। পশু কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া নানা উদ্যোগের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। মাননীয় মেয়র ঘোষণা 6 ঘন্টা দিয়েছে, পশু জবাই হবে নামাজের পরে। বর্জ্য আমাদের রেডি করতে করতে আরও 1.5-2 ঘন্টা লাগবে। তার মানে 1টা থেকে 2টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ শুরু করব। হাটগুলোর নিরাপত্তায় ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও মসজিদুল হারামে নামাজ আদায়ের পর হাজিরা এখন আবার মিনার পথে। এর আগে সকালে মুজদালিফা থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর মারেন তারা। পশু কুরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন হাজিরা। চকর মালিথার রিপোর্ট।
রোববার ভোরে ফজরের নামাজ পড়ে আল্লাহর মেহমানরা আবার আসেন তাবুত শহর মিনায়। প্রথম দিন বড় জামারাত বা বড় শয়তানকে লক্ষ্য করে ৬০টি পাথর মারেন তারা। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসকে স্মরণ করে নিজের গর্ব, অহংকার এবং আমিত্বকে ত্যাগ করার জন্য প্রতীকী এই পাথর মারা। এভাবেই শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে মূলত অন্যায়, অসত্যের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা অর্জন আল্লাহর এই মেহমানদের। পবিত্র এই মিনাতেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা ইব্রাহিম এবং মা হাজেরা সন্তান ইসমাইলকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। সেই মিনাতেই অনেক ভিড় ঠেলে শয়তানকে পাথর মারার পর কোরবানি করে মাথা মুন্ডন করেছেন হাজিরা। এরপর এহরাম খুলে স্বাভাবিক পোশাক পরবেন তারা। এসব আনুষ্ঠানিকতা আগেভাগে শেষ করে পবিত্র কাবা শরীফ তওয়াফ করতে অনেকেই এখন পবিত্র মক্কায়। আবার দুপুরে অনেকে মসজিদুল হারামে একসঙ্গে আদায় করেছেন জোহরের নামাজ। নামাজ আদায় এবং আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে আল্লাহর এই মেহমানরা আবার ফিরে যাচ্ছেন পবিত্র নগরী মিনায়। হজের অংশ হিসেবে সেখানে চৌচালা তাঁবুর নিচে আরও 2 দিন অবস্থান করতে হবে তাদের। শয়তানকে লক্ষ্য করে আগামী 2 দিন আরও 42টি পাথর মারবেন হাজিরা। পাথর নিক্ষেপ শেষে মঙ্গলবার মাগরিবের আগেই হাজিরা চলে আসবেন মিনা থেকে। আর মিনা থেকে এই চলে আসার মধ্য দিয়ে শেষ হবে হজের সকল আনুষ্ঠানিকতা। হজের সকল আনুষ্ঠানিকতা শেষ করে পবিত্র কাবা শরীফ বিদায় তাওয়াফ করে আল্লাহর মেহমানরা ফিরে যাবেন যার যার দেশে। সৌদি আরব থেকে বাংলাদেশের হজের ফিরতি ফ্লাইট শুরু হবে 20 জুন থেকে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সোমবার। চকর মালিথা, চ্যানেল আই। বৈশ্বিক উষ্ণতার কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসায় উপজেলা পর্যায় পর্যন্ত অ্যান্টিভেনাম রয়েছে। সময়মতো হাসপাতালে না আসায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি ঠেকানো বড় চ্যালেঞ্জ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাসেল ভাইপারের মতো বিষধর সাপের বিস্তার ক্রমেই দেশের উত্তর দক্ষিণের বিভিন্ন অঞ্চল থেকে মধ্যাঞ্চল সহ বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। ফলে আক্রান্তদের চিকিৎসায় বছরে প্রায় 30,000 অ্যান্টিভেনম প্রয়োজন হয়। 2013 সালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্তের প্রকোপ বেড়ে যায়। তখন এক জার্মান বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওই অঞ্চলে রাসেল ভাইপারের প্রকৃত অবস্থা যাচাইয়ে পর্যবেক্ষণ চালানো হয়। তখনই দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন ওই পর্যবেক্ষক। প্রথম দিকে এটা রাজশাহী এবং তো এই বরেন্দ্র অঞ্চলগুলোতেই ছিল। পরবর্তীতে যখন আমাদের কয়েকটা বছর থেকে আমরা অত্যধিক গরম অথবা ক্লাইমেট চেঞ্জ দেখতে পেয়েছি, উত্তপ্ত বেড়ে যাওয়ার কারণে এবং বন্যার পানি কিছু চলে আসার কারণে আমরা দেখেছি যে এই সাপটা কিন্তু স্প্রেড করে যাচ্ছে ওই জায়গা থেকে। ফরিদপুর থেকে বেশ কিছু কেস আমাদের কাছে পরবর্তী সময় রিপোর্ট হয়, পটুয়াখালী থেকে কিছু কেস আমাদের রিপোর্ট হয়, সর্বশেষে আমরা চাঁদপুরও দেখতে পেয়েছি। এবং আপনি যেটা বলেছেন যে এখনকার সময় হয়তো দোহার অথবা অন্য কোনো জায়গাতেও এখন কেউ কেউ হয়তো রাসেল ভাইপার অথবা চন্দ্রবড়া সাপ চলে আসছে বলে আশঙ্কা প্রকাশ করছেন। আশঙ্কা সত্যি হয়ে পরবর্তী কয়েক বছর রাসেল ভাইপারের তৎপরতা ও আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টিভেনম উৎপাদনের জন্য সরকারের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিসিএল সহ দেশীয় ওষুধ উৎপাদনকারীদের কাছে চাহিদার কথা জানানো হয়। কিন্তু আমরা দেখেছি যত ওঝার কাছে যাচ্ছে এবং যত ডিলে হয়ে যাচ্ছে
তত বেশি মৃত্যুর পরিমাণ বেশি হচ্ছে। বিশেষ করে রাসেল ভাইপার, চন্দ্রবড়া সাপ ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে এমন কোনো নজির আমরা কিন্তু গত কয়েক বছরে দেখতে পাইনি। এখন আমাদের প্রায় ধরেন 1 কেজির মতো ভ্যানম কালেকশন আছে বিভিন্ন স্নেকের। এখন এই যে ভ্যানমটা আমরা কালেক্ট করেছি, এই কালেকশন করাটা আমরা ডব্লিউএইচওতে পাঠিয়েছি যে আমাদের কালেকশনটা ঠিক আছে কিনা, ডব্লিউএইচও স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতিতে হচ্ছে কিনা, যে অ্যান্টিভেনমগুলো দেওয়া হচ্ছে এটাকে নিউট্রালাইজ করতে পারে কিনা, এখন আমরা দিচ্ছি যেগুলো। আর সর্বশেষ যেটা আমাদের ইডিসিএলকে আমরা আহ্বান করেছি যাতে আমাদের বাংলাদেশে তারা অ্যান্টিভেনমের একটা প্রোডাকশন করার জন্য প্রকল্প হাতে নেন। রাসেল ভাইপারের বংশগতি ও বিষক্রিয়া নিয়ে গবেষণা করছে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ। চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে ভেনম রিসার্চ সেন্টার। কোনো এলাকায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপের খবর পাওয়া গেলে প্রতিষ্ঠানটির উদ্যোগে পর্যবেক্ষণকারী দল জনসচেতনতা সৃষ্টির কাজ করে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবার নিও কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি20 বিশ্বকাপ ক্রিকেটে ডি গ্রুপে নেপালের সাথে শেষ ম্যাচ খেলতে সোমবার ভোরে সেন্ট ভিনসেন্টের আর্নলভিল স্টেডিয়ামে নামছে বাংলাদেশ দল। 3 ম্যাচের 2টিতে জেতা বাংলাদেশের সুপার 8 রাউন্ডের টিকিট পাওয়া শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। বাংলাদেশ অন্তত 1 পয়েন্ট পেলে সাউথ আফ্রিকার পর ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ 8-এ খেলবে। সেন্ট ভিনসেন্ট থেকে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। দুর্দান্ত লড়াইয়ের পরও সাউথ আফ্রিকার কাছে 1 রানে হেরে নেপালের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর অনেকটাই নিশ্চিত হয় ডি গ্রুপ থেকে সুপার 8-এর লাইন আপ। নেপালের সাথে 1 পয়েন্টই দেবে টাইগারদের সেরা 8-এর টিকিট। তারপরও নেপালিদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নিতে অনিচ্ছুক টিম টাইগার্স আর্নেসভিলে শেষ প্রস্তুতি সেরেছে জোর কদমে। তবে এদিন বিশ্রামে ছিলেন সাকিব, তাসকিন, রিয়াদ ও লিটন দাসের মতো নির্ভরযোগ্য তারকা। নেপাল সাউথ আফ্রিকার ম্যাচ দেখিয়ে দিয়েছে আর্নেসভিলের উইকেট স্পিনারদের আধিপত্যের সুযোগ দেবে। টাইগার টিম ম্যানেজমেন্ট সেই চিন্তা মাথায় রেখে একাদশের সাকিব, রিশাদের বাইরে আরও একজন স্পিনার বাড়ানোর চিন্তা করছে। আসলে প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো এবং যারা আগের ম্যাচে রান করে নেয় হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। নেপালের উজ্জীবিত পারফরমেন্সের প্রশংসা করতে কুণ্ঠা নেই টাইগার শিবিরে। নেপালকে মাঠে যথেষ্ট গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের দুর্বলতাও কাটিয়ে তোলার তাগিদ আছে। অধিনায়কের ভূমিকায় নাজমুল হোসেন শান্ত প্রশংসিত হচ্ছেন। শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ। সাউথ আফ্রিকার সাথে অমন চোখ জোড়ানো পারফরমেন্সের পরও টুর্নামেন্ট থেকে বাদ পড়ার বেদনা নেপালি শিবিরকে বিমর্ষ করতে পারেনি, বরং বাংলাদেশের সাথে একটি জোরদার লড়াইয়ের প্রতিশ্রুতি হিমালয়ের কোলে বসবাসকারীদের। I have a strong belief in this class of 2023. The players who come together, I know the numbers don't match the professional numbers of batters of test teams or well-established teams. আন্তর্জাতিক টি20 ক্রিকেটে বাংলাদেশ নেপালের এটা দ্বিতীয় মোকাবেলা। 2014-তে প্রথম মোকাবেলায় জয়ের হাসি হেসেছিল লাল সবুজ। প্রিয় দল সেরা পারফর্ম করে শেষ ম্যাচে বড় জয় দিয়ে সুপার 8 রাউন্ডে উঠবে, আত্মবিশ্বাস অর্জন করবে শিরোপার পরের লড়াইয়ের জন্য। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, আর্নেসভিল স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্ট। সেন্ট ভিনসেন্টে টিম হোটেলেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন সাকিব মাহমুদুল্লাহরা। স্থানীয় সময় সকাল 7টায় স্থানীয় এক ইমামের ইমামতিতে ঈদের নামাজ আদায় করে বাংলাদেশ দল। খেলার মাঝে টাইগারদের ঈদ উদযাপন নতুন কিছু নয়। 2019 ওয়ানডে বিশ্বকাপের সময়ও বাংলাদেশ খেলেছিল ঈদের মাঝে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি কূটনৈতিক প্রজ্ঞার বাইরে দায়িত্বজ্ঞানহীন কথা বলছে। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেন্ট মার্টিনে নিয়মিত নৌযান চলাচল করছে। বিএনপি জামায়াত চক্র এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। বাংলাদেশে কোনো অবস্থাতেই নতজানু আচরণ করেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গায়ে পড়ে ঝগড়া বাঁধাবে না বাংলাদেশ। আলোচনাতেই সংকট সমাধান হবে। দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন।
কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই। আমি আগে বলেছি, আক্রান্ত হলে আমরা পাল্টা আক্রমণ, আর এখানে প্ররোচনা দেওয়ার তো কোনো দরকার নেই, গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা সিটির ৩টি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের কাছে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা নেই। এদিকে হামাসের হামলায় দক্ষিণ গাজার রাফা শহরে একদিনে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে সৈন্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় বন্দী ২ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে কাশেম ব্রিগেড। ইটালিতে G7-এর শীর্ষ সম্মেলনে জাতিসংঘের ত্রাণ সংস্থাকে অবশ্যই গাজায় বিনা বাধায় কাজ করার অনুমতি দিতে হবে বলে জানিয়েছেন G7-এর নেতারা। এবার জানাবো কৃষি সংবাদ। কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। মেহেরপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা শেষ সময়েও গরু কিনে নিয়ে যাচ্ছেন। চাঁদপুরের সবচেয়ে বড় কোরবানির পশু শান্তরাজের দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখের বেশি গবাদি পশু। এ পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ। আইন অমান্য করে রাতের আঁধারে পুকুর ভরাট করেছেন সরকারি এক কর্মকর্তা। কিশোরগঞ্জের শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের পুকুরটির প্রায় ১০% জায়গায় বালু ফেলে ভরাট করা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে ওই কর্মকর্তা বলছেন, ভরাট নয়, পার মেরামত করা হচ্ছে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অপরিশোধিত জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে আগের দিনের তুলনায় ১৯ সেন্ট কমেছে। ব্যারেল প্রতি মূল্য স্থির হয়েছে $82.56। অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম আগের দিনের তুলনায় কমেছে ৩২ সেন্ট। ব্যারেল প্রতি মূল্য $৭৮.৩০ নেমেছে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। কানাডার টরন্টোতে 7 দিনের নাট্য কর্মশালা শেষ হয়েছে। সমাপনী দিনে টরন্টোর বাংলাদেশ সেন্টারে কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। শেষ দিনে 2 দলে ভাগ হয়ে নাট্যজন মাহমুদুল ইসলামের নির্দেশনায় মধুসূদন দত্ত দল গ্রিপস থিয়েটার ফর্মে এবং সেলিম আল দিন দল লোগোজো ফর্মে দুটো কর্মশালা প্রযোজনা উপস্থাপন করে। বাংলাদেশ সেন্টার ও কমিউনিটি সার্ভিসের পক্ষ থেকে সংগঠনের সভাপতি শিবু চৌধুরী ও টরন্টো থিয়েটার ফোকসের পক্ষ থেকে ইমামুল হক ও নয়ন হাফিজ বক্তৃতা করেন। কর্মশালা সমন্বয়কারী শারমিন শরীফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়। এবার জানাবো খেলার খবর।